এখন আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো অভিকর্ষের অধীনে একটি বস্তু অবাধে পড়ছে, অবাধে পড়ার সময়ে সবসময় তার যান্ত্রিক শক্তি ধ্রুবক। তখন যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়? যান্ত্রিক শক্তি মানে আমাদের যে যান্ত্রিক কাজ করার যে সামর্থ্য, তাই হলো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি দুই ধরনের হয়, একটা হলো গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি। গতিশীল অবস্থায় থাকার জন্য বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য, তাই হলো গতিশক্তি, এবং এম ভরের বস্তু তার বেগ ইউ হলে তার গতিশক্তি হয় ½ m u²। অন্যদিকে স্থিতিশক্তি বলতে আমরা এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা বলবো। কোনো বস্তুর অবস্থানগত বা আকৃতিগত পরিবর্তনের জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্য, তাই হলো তার স্থিতিশক্তি। এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তিকে আমরা জানি মাপা হয় নির্দেশ তলের সাপেক্ষে, এবং নির্দেশ তলের ওপরে স্থিতিশক্তির মান হয় 0, আর নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় যদি আমরা একটা বস্তুকে নিয়ে যাই, তাহলে সেখানে স্থিতিশক্তির মান হয় mgh। যে পথেই নিয়ে যাই না কেন, স্থিতিশক্তি কিন্তু হবে mgh। তা এখন আমরা অভিকর্ষের অধীনে একটা বস্তু পড়ছে, এই হলো ধরো নির্দেশ তল। নির্দেশ তল আমরা ভূপৃষ্ঠকেই ধরছি, এবং এই নির্দেশ তলে স্থিতিশক্তির মান কিন্তু হয় 0। এই নির্দেশ তল থেকে একটা বস্তু এইচ উচ্চতায় আছে, এবং এই এইচ উচ্চতায় থাকার সময়ে তাকে ছেড়ে দেওয়া হলো। সে যখন পড়ছে অবাধে, এই অবাধে পড়ার সময়ে আমরা দেখব যে তার মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল হবে ধ্রুবক। দেখো, যখন এইচ উচ্চতায় বস্তুটা আছে, যেহেতু সে নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় আছে, তার স্থিতিশক্তি হবে mgh। আর গতিশক্তি কত? সে তো স্থির, তাহলে গতিশক্তি হলো 0। তাহলে যখন এ বিন্দুতে আছে, স্থিতিশক্তি হলো mgh, এ বিন্দুতে স্থিতিশক্তি হলো mgh, আর গতিশক্তি হলো 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি হলো এ দুটো যোগফল মানে mgh। এইবার ধরা যাক অভিকর্ষের প্রভাবে বস্তুটা এক্স দূরত্ব নেমে এলো। এখন ওর স্থিতিশক্তি বা কত হবে, গতিশক্তি বা কত হবে? সে নেমে এসেছে এক্স দূরত্ব। তাহলে দেখো, নির্দেশ তল থেকে এখন তার উচ্চতা হলো h-x। তাহলে যখন এই রকম এক্স উচ্চতা নেমে সে বি বিন্দুতে এসেছে, বি বিন্দুতে তার স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি কিন্তু হবে mg×h-x। তার গতিশক্তি কত হবে? দেখো, এ বিন্দুতে তার গতিবেগ ছিল 0। যদি বি বিন্দুতে তার গতিবেগ ভি হয়, তাহলে তার গতিশক্তি হবে ½ m v²। সে কতটা নেমেছে? এক্স দূরত্ব নেমেছে। তার প্রাথমিক বেগ হলো 0, তার সরণ হলো এক্স, এবং তার ত্বরণ হলো অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সমান। তাহলে এক্স দূরত্ব নামার পরে তার বেগ কত হবে? দেখো, ভি আর এস এর মধ্যে সম্পর্কযুক্ত ইকুয়েশন, তাহলে v² = u² + 2a × s। তাহলে দেখো, v² সমান u তো 0, u² 0 + 2 × a সমান g, আর এস এর জায়গায় বসিয়ে দিই এক্স। তাহলে ½ m v² সমান 2gx, v² সমান 2gx। তাহলে বস্তুর গতিশক্তি ½ m v² কত হবে? ½ m × 2gx, তার মানে কত হলো? mgx। তাহলে যখন এক্স দূরত্ব নেমে বি বিন্দুতে এলো, বস্তুর গতিশক্তি যদি আমরা ই বলি, তাহলে বা ই কে বলি, সমান mgx। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। আর দ্বিতীয় কথা, স্থিতিশক্তি। তোমরা দেখলে, যখন বি বিন্দুতে এসছে, বস্তুর নির্দেশ তল থেকে দূরত্ব কত হয়েছে? নির্দেশ তল থেকে দূরত্ব হয়েছে h-x। তাহলে তার এখন স্থিতিশক্তি mg × h-x।
আচ্ছা দেখো, যদি আমরা এই এক্সকে একটা ভ্যারিয়েবল বা চলরাশি ভাবি, এবং এই চলরাশিটা কতটার মধ্যে আছে, এই 0 থেকে এই উচ্চতার মধ্যে কাজ করছে, ওপর থেকে ওপরের বিন্দুতে 0, একেবারে নিচে এইচ, তাহলে এক্সের মান কত? 0-র সঙ্গে সমান বা তার থেকে বড়, আর তার মান এইচের সঙ্গে সমান বা তার থেকে ছোট। তাহলে দেখো, এক্সের যে মানটাই বসাবো, 1 নম্বর সমীকরণ কিন্তু বস্তু সব অবস্থানের গতিশক্তিকে প্রকাশ করবে। দ্বিতীয় ইকুয়েশনটা কিন্তু আবার এক্সের মান বসালেই স্থিতিশক্তিকে প্রকাশ করবে। দেখো, এ আর বি এর মধ্যে অসংখ্য বিন্দু আছে, এমনকি এ বি সি, গ্রাউন্ডের উপরে সি, এর মধ্যে অসংখ্য বিন্দু আছে। আমরা এ থেকে সি এর দূরত্ব এইচের মধ্যে এক্সকে একটা ভ্যারিয়েবল ভাবছি, ভ্যারিয়েবল বা চলরাশি। তাহলে এক্সের মান যখন যেমন বসাবো 1 নম্বর সমীকরণে, এ থেকে সি এর মধ্যে যে কোনো বিন্দুর আমি কিন্তু গতিশক্তি জেনে ফেলব, এবং দ্বিতীয় সমীকরণ থেকে যে কোনো বিন্দুর স্থিতিশক্তি জেনে ফেলব। এখন দেখো, 1 আর 2 নম্বর সমীকরণকে যদি তুমি যোগ করে দাও, ই সমান সমান কিন্তু ইকে প্লাস ইপি, তাহলে কী হবে? এমজি এক্স প্লাস এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে দেখো, এক্সের যে মানের জন্য গতিশক্তি বের করলাম, সেই মানের জন্য স্থিতিশক্তি বের করলাম, যোগ করে দিচ্ছি, মোট যান্ত্রিক শক্তি পেয়ে যাচ্ছি। দেখো কত হলো? এমজি এক্স প্লাস এমজি এইচ মাইনাস এমজি এক্স। দেখো, এমজি এক্স কেটে গেল, তাহলে মোট যান্ত্রিক শক্তি হলো এমজি এইচ, এবং এই মোট যান্ত্রিক শক্তি দেখো এক্স নিরপেক্ষ, এতে কিন্তু এক্স নেই, তাহলে এক্সের যে কোনো মানের জন্য মোট যান্ত্রিক শক্তির ধ্রুবক। তোমরা সাধারণত বিভিন্ন বইয়ে কি দেখেছো? 3টে বিন্দু দেখিয়েছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। কিন্তু আমরা এখানে কটি বিন্দু দেখলাম? এক্সকে যদি ভ্যারিয়েবল ধরি, তাহলে এ থেকে সি এর মধ্যে যত অসংখ্য যে বিন্দুগুলো হয়, কোটি কোটি যে পয়েন্ট হয়, প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু আমরা দেখছি মোট যান্ত্রিক শক্তি হবে এমজিএইচ। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির মান কিন্তু এক্স নিরপেক্ষ, এক্সের মান যাই হোক না কেন 0 থেকে এইচের মধ্যে, সর্বদা মোট যান্ত্রিক শক্তির ধ্রুবক। এখানে কিন্তু আমরা বায়ুর বাধাজনিত বলের অস্তিত্ব নেই ধরে নিচ্ছি, এবং অবাধে পড়ছে বস্তুকণা। আর আমরা 2টো পয়েন্ট নয়, তোমাদের বই 3টে পয়েন্ট বলে, আমরা কিন্তু এ থেকে সি এর মধ্যে যতগুলো পয়েন্ট হতে পারে প্রত্যেকটা পয়েন্টের কথাই কিন্তু এর মাধ্যমে ভেবে নিলাম। আমরা কি ধরেছি? এক্স একটা চলরাশি, চলরাশিটা কোন রেঞ্জে ভ্যারি করছে? 0 থেকে এইচের মধ্যে। তাতে আমরা দেখলাম যে প্রথম সমীকরণ ইকে সমান এমজি এক্স, যেটা বের করেছিলাম, এক্সের যে কোনো মানের জন্যই এই গতিশক্তিকে প্রকাশ করবে। এমনকি দেখো, এ বিন্দুতে এক্সের মান 0, তাহলে গতিশক্তি কত? 0। এ বিন্দুতে এক্সের মান 0, স্থিতিশক্তি কত? এমজিএইচ, তাহলে মোট যান্ত্রিক শক্তি সে এমজিএইচ। যদি তুমি নিচে নেমে আসো সি বিন্দুতে এক্স সমান এইচ, তাহলে গতিশক্তি কত? এমজিএইচ। স্থিতিশক্তি এমজি ইন্টু এইচ মাইনাস এইচ মানে 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি কিন্তু এমজিএইচ। এবং এদের মধ্যবর্তী, এ সি এর মধ্যবর্তী অসংখ্য যেসব বিন্দু হয়, প্রত্যেকটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির মান কিন্তু এমজিএইচ। সুতরাং এ থেকে সি এর মধ্যে যতগুলি বিন্দু হয়, সবগুলি বিন্দুর জন্যই আমরা প্রমাণ করে নিলাম মোট যান্ত্রিক শক্তি এমজিএইচ। সুতরাং অভিকর্ষের অধীনে কোনো বস্তু যদি অবাধে পড়তে থাকে, তাহলে তার মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হবে। এখানেই রাখছি।